This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছিল ইয়র্কার, হয়ে গেল হাফ ভলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে ব্যাট চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিশ্চয়ই মনে আছে আপনাদের, গতকাল আরামবাগের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটা অরাজনৈতিক গৈরিক সংগঠনের এক শ্রেণীর সাধুকে নিশানা করেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, কেন সাধু সন্তরা এই নির্বাচনী রাজনীতিতে হস্তক্ষেপ করবেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, কেন সাধু সন্তরা বলে দেবেন কাকে ভোট দিতে হবে। আর এবার বিজেপি গোটা ইস্যুটাকে লুফে নিয়েছে। নরেন্দ্র মোদী রাজ্যে এসেছিলেন ভোট প্রচারে, সেখান থেকেই তিনি এর জবাব দিয়েছেন। তিনি দাবি করেছেন রাজ্যের শাসক দল তার ভোট ব্যাংকে সন্তুষ্ট করতে এই ধরনের সংগঠনগুলোকে হুমকি দিচ্ছে। আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে, ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তার আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না, আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। মুখ্যমন্ত্রী যদিও বলেছেন সবাই নয়, কেউ কেউ, কিন্তু বিশ্ববিখ্যাত 3টি সংগঠনের নাম তো নিয়েছেন। বিজেপি কি এই সুযোগ হাতছাড়া করতে পারে? শনিবার মাঠটা তৈরি করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, রবিবার মাঠে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে পুনরুদ্ধার হতো না যদি তিনি না থাকতেন। প্রধানমন্ত্রী জবাব দিতে শুরু করলেন স্বামী বিবেকানন্দকে দিয়েই। स्वामी विवेकानंद जी जब विदेश की धरती पर गए थे, जब वो भारत की बात करते थे, तो लाखों लोग उनके भक्त बन गए थे। हर एक पर एक वर्ग ऐसा भी था जिसको भारत से नफरत थी। उन्होंने स्वामी विवेकानंद जी का खूब अपमान किया, अरे धमकाने की कोशिश की, पर स्वामी विवेकानंद मां भारती का मिशन लेकर निकले थे, वो कहां डरने वाले थे। आज ऐसा ही बंगाल की धरती पर हो रहा है। শিকাগোয় বিশ্ব ধর্ম সম্মেলনে সনাতনী অদ্বৈত বেদান্তবাদের প্রতিনিধিত্ব করেছিলেন স্বামী বিবেকানন্দ। অভিযোগ, ভারতেরই কিছু ধর্মীয় সংগঠন সেদিন স্বামী বিবেকানন্দের ইমেজে কাদা লেপার চেষ্টা করেছিল। তার মধ্যে বাংলার কয়েকজন প্রতিষ্ঠিত ধর্মীয় নেতাও ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরুলিয়ার সভায় সেই ঘটনারই রেশ টেনে আনলেন। স্বামী বিবেকানন্দের সমালোচকদের ভারত বিরোধী বললেন, আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টানলেন। बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है, खुले मन से चेतावनी दे रही है। दुनिया भर में इन मिशन से जुड़े वाले लाखों अनुयायी आज पूरी दुनिया में रहते हैं और इनका मकसद
सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए, उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है। পুরুলিয়ার পর বিষ্ণুপুরের সভায় সরাসরি অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मेरा सीधा सीधा आरोप है, यहां की मुख्यमंत्री मुस्लिम कट्टरपंथियों के दबाव में वोट पाने के लिए हमारे संतों को, हमारे महान संगठनों को सार्वजनिक रूप से गालियां दे रही है, बदनाम कर रही है। हिंदुओं को भगीरथी में डुबो देने वाला बयान, ये भी टीएमसी ने सोच समझकर दिलवाया था। সন্দেশখালী, লক্ষ্মীর ভান্ডার নিয়োগ দুর্নীতি থাকছে, কিন্তু লোকসভা নির্বাচনের শেষ 2 দফায় বাংলায় প্রচারের শীর্ষে থাকবে সেবামূলক প্রতিষ্ঠানগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যই মনে করছে রাজনৈতিক মহল। TV9 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য ছুড়েছেন, নরেন্দ্র মোদী তার মতন করে তা ফিরিয়েও দিয়েছেন। কিন্তু মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল সংগঠনের নাম নিয়েছেন তাদের বক্তব্য কি? এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ইসকন কিংবা রামকৃষ্ণ মিশন এ বিষয়ে মুখ খোলেনি। ভারত সেবাশ্রম সংঘ তারা অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমালোচনাকে খুব একটা গ্রাহ্যের মধ্যে আনছেন না। তারা কোনো রাজনৈতিক আক্রমণের জবাব দেবেন না। তারা দাবি করেছেন যা জবাব দেওয়ার মানুষ দেবে আগামী দিনে। এটা তো আমরা করেইছি, কালকেই করে দিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে তো ওটা ভোটের সময় বলতেই পারেন। প্রধানমন্ত্রীকে উনি ওপেনলি ইয়ে করছে, ক্রিটিসাইজ, কী করা যাবে, প্রধানমন্ত্রী কী করছে, ঠিক আছে, নিজেই বুঝতে পারবেন। অসাধুদের নিয়ে এবার সরব হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। 4 জুনের পর নতুন সরকার আসার পর তিনি দুর্নীতিবাজদের জেলে পুরবেন। শুধু তাই নয়, তিনি কি বললেন পুরুলিয়ার সভায়, সভামঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন লুটের টাকা তিনি ফেরাবেন। তিনি নতুন গ্যারেন্টি, নতুন প্রতিশ্রুতির কথা বলছেন আজ। এ কথা শুনে এ রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু তিনি আবার একটু খোঁচা দিলেন। কি বলে খোঁচা দিলেন? তিনি বললেন যে 4 জুনের পর সুযোগ পাবেন কি? बंगाल को 5 गारंटी दे रहा हूं। 12 মে রবিবার ভাটপাড়ার সভায় বাংলাকে 5 গ্যারান্টির প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। दूसरी गारंटी, तीसरी गारंटी, चौथी गारंटी और 5वीं गारंटी। 1, 2, 3, 4, 5 না, এখানেই শেষ নয়। 7 দিন পর রবিবার প্রধানমন্ত্রীর মুখে নতুন গ্যারান্টি। मोदी आज आपको एक और गारंटी दे रहा है। আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী বলেই দিলেন সংসদে ফিরেই অ্যাকশন হবে। 4 जून के बाद नई सरकार बनते ही ऐसे हर भ्रष्टाचारी, उनकी जिंदगी जेलों में ही बीतेगी। 4 जून पड़े ভ্রষ্টাচারীদের ওপরে অ্যাকশন আরো তীব্র হবে। আগেই লুট হওয়া টাকা ফেরানোর কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। রবিবার আবারও মোদির গলায় প্রতিশ্রুতি। और ये जो लूटा हुआ पैसा मोदी पकड़ रहा है ना, ये पैसा उन पीड़ितों का जिनसे उन्होंने लूटा है। मेरी कोशिश है कि वो पैसे उनको वापस मिले, और इसके लिए मोदी रास्ता खोज रहा है। গত কয়েক বছরে দুর্নীতির অভিযোগে জেলে যেতে হয়েছে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীকে। শিক্ষা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্য, বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। রবিবারও শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। इस बंगाल में
मां सरस्वती की पूजा होती है, वहां टीएमसी सरकार शिक्षा में भी चोरी करती है। শুধু কি শিক্ষা, গরু পাচার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দিল্লির হাজতে দিন কাটছে অনুব্রত মণ্ডলের। রেশন দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও জেলে। এনডিএ সরকার তৃতীয়বার ক্ষমতায় এলে কি দুর্নীতিতে অভিযুক্তদের কপাল আরো পুড়বে? 10,323 শিক্ষক আমাদের ত্রিপুরাতে চাকরি চলে গেছে। এই চাকরি যাওয়ার সুবাদে সেখানেও কিন্তু আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের এখানে 26,000 শিক্ষক এবং তার সাথে যুক্ত অন্যান্য যারা কর্মচারীরা আছেন তাদেরও যখন চাকরি এখানে চলে গেছে বা চলে যাওয়ার পথে, আপনাদেরও কিন্তু সেই দিনটা আবার আসছে সেখানে যে আপনাদেরও এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এই পশ্চিমবাংলাতে হতে যাচ্ছে, এতটুকু বলতে পারি। মোদি আদানি স্ক্যামের পরিমাণ $120 বিলিয়ন। তাহলে প্রধানমন্ত্রী নিজে কি তার জন্য কোনো একটা জেল বেছে নেবেন? তামিলনাড়ুতে উনি তীব্রতর করবেন, দিল্লিতে এবং ঝাড়খণ্ডে করে দেখিয়েছেন, কেরালায় তীব্রতর করবেন, মানে যেখানে যেখানে বিজেপি নেই সেখানে তিনি তীব্রতর করবেন। এ তো বলাই বাহুল্য। সুযোগ পাবেন কি 4 তারিখের পরে মিলিয়ে দেখবেন। বিতর্ক যাই হোক, প্রধানমন্ত্রীর গ্যারান্টি নিয়ে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। ভাটপাড়ায় মোদির দেওয়া কথাই বঙ্গ বিজেপির অস্ত্র। মোদির গ্যারান্টি হলো গ্যারান্টি পূর্ণ হবার গ্যারান্টি। জুনে বর্ষা আসবে বাংলায়, অ্যাকশনের বর্ষাও কি বিঁধবে দুর্নীতিগ্রস্তদের গায়ে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু কত জায়গায় তিনি অ্যাকশন নেবেন? কারণ অভিযোগ তো এসেই যাচ্ছে, বাদ যাচ্ছে না বিপন্ন মানুষও, যাদের দুর্যোগে মাথার উপর ছাদ হারিয়েছেন। তাদের ভরসা তো সরকারি ত্রিপল, কিন্তু সেই সরকারি ত্রিপল খোলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। মালদায় সেই অভিযোগ উঠছে, কিন্তু কারা এর পিছনে রয়েছে তা নিয়ে চর্চা হতেই প্রশাসনও নড়ে চড়ে বসেছে। কিন্তু সঠিক অ্যাকশন কি হবে তাদের বিরুদ্ধে? জল করছে বিশ্ব বাংলার লোগো, লেখা বিপর্যয় মোকাবেলা দপ্তরের নামও। মালদার মানিকচক ব্লকের মথুরাপুর হাট, সাপ্তাহিক এই হাটে দেদার বিকোচ্ছে বিশ্ব বাংলা লোগো লাগানো সরকারি ত্রাণের ত্রিপল। বাজার করতে এসে কয়েকজন ক্রেতা তা দেখতে পান। অভিযোগ 700 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে সরকারি ত্রিপল। বিষয়টি চাউর হতে উত্তেজনা ছড়ায় হাটে। কি করে সরকারি সিল দেওয়া ত্রিপল খোলা বাজারে বিক্রি? প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্রি করছেন কোথা থেকে করছেন? ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে। উপরটা কে? এই তদন্তটা আমরা চাইছি, কিন্তু যেখান থেকে আসলে সরকারের ত্রিপল সাধারণ মানুষের পাওয়ার অধিকার, সাধারণ মানুষকে এটা দিয়ে দেওয়া হোক। এভাবে হাটে কেন বিক্রি হবে? হাটে বিক্রি হচ্ছে, মানে মেম্বার গুলো বিক্রি করছেন, প্রধান বিক্রি করছেন। এখানে আছে লোক দিয়ে যায়, একটা দুটো পায়। আমাকে তো ছিল না, একটা দেখলেন কিনা সাধারণ লোক আছে একটা দুটো করে দিয়ে যায় নাকি কোথাও তো মেম্বার টেম্বার। বিক্ষোভ চলাকালীন হাটে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি তড়িঘড়ি পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ ওই গাড়িতে ভরা ছিল ত্রিপল। ঘটনায় লেগেছে রাজনীতির রং। তৃণমূলকে কাঠগড়ায় তুলে সরব হয়েছে বিরোধীরা। পুরো সমাজটাই তো খোলা বাজার বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে এটা চলবে, সব জিনিসই বিক্রি হবে। এই ত্রিপলগুলো বন্যা পীড়িত মানুষরা পায় না, হতোদ্যম হয়ে যায় কোন তৃণমূলের নেতারা যুক্ত, কেন অধিকাংশ গ্রাম পঞ্চায়েত তো তৃণমূল পরিচালিত। তাহলে এই সরকারি লুট করার দায়িত্ব কার? ত্রিপল কাণ্ডে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে শাসক শিবির। কোনো ষড়যন্ত্র হতে পারে বলে পুলিশ ম্যাটারটা হাতে নিয়েছে। বিডিও সাহেব আছেন, প্রয়োজন করলে আমরা ডিএম সাহেবকেও বলবো, ওটা তদন্ত হবে। এই ধরনের কোনো কাজকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। ভিডিও বিষয়টা দেখছেন, ভিডিও তদন্ত করে নিশ্চিত করে ব্যবস্থা নেবেন এবং দোষীরা চিহ্নিত হলে শাস্তি পাবেন। ইতিমধ্যে স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছে সিপিআইএম। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। বিপর্যয় কেড়েছে আশ্রয়, অসহায় মানুষদের মাথা গোঁজা ঠাই বলতে ভরসা ত্রাণের ত্রিপল। আর তা নিয়েও কেলেঙ্কারি, রমরমিয়ে খোলা বাজারে বিক্রি। কিভাবে চলছে দুর্নীতির চক্র? নেপথ্যে কোন প্রভাবশালীদের মদত? প্রশ্ন তুলে ক্ষোভে ফুঁসছে আমজনতা। প্রশ্নে প্রশাসনের নজরদারি। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজও শাহজাহানের নাম করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন। ঠিক একই রাস্তায় হেঁটেছেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মাও। अपने शाहजहां को बचाने के लिए टीएमसी के लोग
संदेश खाली की बहनों को ही दोषी ठहरा रहे हैं, उनके चरित्र पर सवाल उठा रहे हैं। ये हमारे लिए दुख की बात है कि ममता दीदी के लिए रेखा पत्र अपना नहीं है, ममता जी के लिए शेख शाहजहां अपना है और आप लोग कोई भी अपना नहीं है। শেখ শাহজাহান তার অশেষ কীর্তি, তার কীর্তির কোনো শেষ নেই। আজও তার বিরুদ্ধে এক নতুন অভিযোগ করেছেন একজন মহিলা। তিনি দাবি করেছেন শাহজাহান বাহিনীর ঠেলায় ফেরিঘাটের ইজারা হাতে পেয়েও পাননি। একবার ভেবে দেখুন, সরকারি টেন্ডার, আর সেখানেও নাকি শাহজাহান আর তার বাহিনীর দাপট। ওই মহিলা দাবি করেছেন থানা পুলিশ করেছেন, অনেক করেছেন, কিন্তু না, লাভের লাভ কিছুই হয়নি। দেখুন, ঘাটে এসে বসলাম, আমাদের তখন তুলে দিয়ে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, এরা আমাকে ঘাট থেকে তুলে দিয়ে ওরাই ঘাট চালাতে শুরু করে। সন্দেশখালী জুড়ে শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে গাজোয়ারি জুলুমবাজির অভিযোগ ভুরি ভুরি। এবার শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন এক মহিলা। দাবি করলেন 10 লক্ষ টাকা দিয়ে ফেরিঘাটের লিজ পাওয়ার পরও শাহজাহানের দলবল তাকে জোর করে তুলে দেয়। সন্দেশখালীর বাসিন্দা বিনা রায় অধিকারীর দাবি, 2014 সালে উত্তর 24 পরগনা জেলা পরিষদের টেন্ডারের ভিত্তিতে সন্দেশখালীর 4-5টি ফেরিঘাট চালানোর দায়িত্ব পান তিনি। এর জন্য সরকারকে 10 লক্ষ টাকা দেন। বিনার অভিযোগ, ঘাট না চালাতে পারা নিয়ে ভিডিও থেকে থানায় ছুটলেও সুরাহা মেলেনি। পজিশন নিতে ঘাটে এসে বসলাম, আমাদের তখন তুলে দিয়ে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, ঘাটে যখন এসে বসে আমাদের ঘাটে বসতে দেয় না। এই মানে আপনি এদের সঙ্গে কথা বলেননি শাহজাহানদের সঙ্গে? হ্যাঁ। কি বলেছিল আপনাকে? ও ঘাট দেওয়া যাবে না। একের পর এক দ্বীপ নিয়ে সন্দেশখালী, যেখানে যোগাযোগের প্রধান মাধ্যম জলপথ, আর সেখানেই কিনা শাহজাহানের বাহিনীর জুলুম। পুলিশ প্রশাসনের উপর ভরসা হারিয়ে ধামাখালীতে সিবিআইয়ের ক্যাম্পে অভিযোগ জানালেন সন্দেশখালীর এই বাসিন্দা। 10 বছর ধরে মানি সেখানে পড়ে আছে 10 লাখ টাকা। সেই আমি অর্থটা যাতে ফেরত পাই তার জন্য আবেদন করতে এসেছি। যদি অর্থ না পাই, ঘাট পজিশন যেন পাই। এখনো আশা করছি বিচার ব্যবস্থা নিশ্চয়ই লোপ হয়ে যায়নি। জেলা পরিষদে শাহজাহান, শিবু হাজরা তারা দৌরাত্ম করলেও এখন আশা করি সেইটা আর পারবে না। এখন জেলা পরিষদ থেকে সরকারিভাবে নিশ্চয়ই ব্যবস্থা নেবে, কেন টাকাটা দিয়েছি আমি গভর্নমেন্টকে। যদিও জেলা পরিষদের বর্তমান সভাধিপতি বলছেন এ ধরনের অভিযোগ অবাস্তব, এমন কিছু হয়ে থাকলে টাকা ফেরত দেওয়া হবে। 10 বছরের জন্য কাউকে আমরা লিজ দিই না, এগুলো ন্যাচারালি 1 বছরের হয়, ম্যাক্সিমাম 3 বছরের হয়। আমি অফিসের সাথে খোঁজ খবর নেব এরকম আদৌ কিছু আছে কিনা, আদৌ সত্যিকারের কিছু আছে কিনা। 2011 জনগণনা অনুযায়ী বসিরহাট লোকসভায় সংখ্যালঘুদের সংখ্যা 46%, এসসি 25% ও এসটি 7%। আর সেখানেই উঠল গায়ের জোরে জমির মতো ঘাট দখলের অভিযোগ। নির্বাচনের মুখে শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ হচ্ছে সন্দেশখালীতে। তার কি প্রভাব পড়বে ভোটে? অর্ণব ব্রহ্ম ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। সন্দেশখালীতে তৃণমূলের বাহিনীর হাতেই আক্রান্ত হয়েছিলেন মহিলারা। প্রধানমন্ত্রীর মুখে, স্বয়ং প্রধানমন্ত্রীর মুখে আবারও এই অভিযোগ শুনতে পাওয়া গেল। শুধু তাই নয়, তিনি বলছেন মহিলাদের ভোটেই, এই মহিলাদের ভোটেই তৃণমূল সরকার শেষ হয়ে যাবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনো পর্যন্ত যেই দফাগুলো হয়েছে, মানে 4র্থ দফা পর্যন্ত ভোট পার্সেন্টেজে মহিলাদের ভোটদানের হার কিন্তু বেশি। এবং এই স্ট্যাটিস্টিক্স জানার পর তৃণমূল কংগ্রেস বলছে যে লক্ষ্মীর ভাণ্ডারের সুফল, সেটারই বোধ হয় এক প্রকার জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সন্দেশখালী প্রসঙ্গ টেনে। 4 দফায় 18 আসনে ভোট হয়েছে বাংলায়। ভোটদানের হারে তাৎপর্যপূর্ণ প্রবণতা। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বোলপুর, বীরভূম, জঙ্গিপুর, মালদা দক্ষিণ, মালদা উত্তর, মুর্শিদাবাদ, রায়গঞ্জ, বালুরঘাট, আলিপুরদুয়ার, কোচবিহার,
14 কেন্দ্রে ভোটদানের হার পুরুষের তুলনায় মহিলাদের বেশি, কিছু কেন্দ্রে ফারাক 10%-এরও বেশি। শুধু তাই নয়, ভোটদানেও এগিয়ে নারী। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বীরভূম, রায়গঞ্জ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা দক্ষিণ, মালদা উত্তর, বালুরঘাট, আলিপুরদুয়ার, এই 12 কেন্দ্রে বেশি ভোট পড়েছে মহিলাদেরই। ট্রেন্ড দেখে বিশেষজ্ঞরা বলছেন, মহিলা ভোট ব্যাংক যাদের পকেটে ঢুকবে, বাংলার বাজিমাত তারাই করবেন। তৃণমূল দাবি করেছে, প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনেদের জন্য যেভাবে উন্নয়নের কর্মকাণ্ড করেছেন, তাকে সমর্থন করার জন্য স্বতঃস্ফূর্ত উন্মাদনা। অন্যদিকে নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি সস্তার রাজনীতি করার জন্য যেভাবে সন্দেশকালীন মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করে, সেই নারী বিদ্বেষী বিজেপির বিরুদ্ধে প্রতিশোধের একটা বার্তা নিয়ে নারী জাতির এই স্বতঃস্ফূর্ত উন্মাদনা এবং ভোট কেন্দ্রে তাদের উপস্থিতি। পাল্টা বিজেপি বলেছে, পরিযায়ী শ্রমিকে দেবে, পুরুষরা নেই তো, গ্রামে গঞ্জে পুরুষই নেই। রবিবার বললেন নরেন্দ্র মোদী। সন্দেশখালী নিয়ে তৃণমূলকে আক্রমণ শানাতে গিয়ে প্রধানমন্ত্রীর হুঙ্কার, संदेश खाली में जो पाप हुआ है उसने पूरे बंगाल की बहनों को सोचने पर मजबूर कर दिया है। इसका जवाब बंगाल की हर बेटी अपने वोट से टीएमसी को तबाह कर देगी। মহিলা ভোট কি তবে বিজেপির বাক্সেই যাচ্ছে? কি বলছে তৃণমূল? নরেন্দ্র মোদীর মুখে এই কথাগুলো শুনে সদ্যজাত শিশুও বিভিন্ন হাসপাতালে আজকে খিলখিল করে হেসে উঠেছিল। তারা বলতে চেয়েছিল 2023 সালের 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সকালে লালকেল্লায় জাতীয় পতাকা তুলে বিকেলবেলা বিলকিস বানু ধর্ষকদের যিনি রেহাই করে দেন, তার নাম নরেন্দ্র মোদী। এখনো 3 দফা ভোট বাকি। এই ট্রেন্ডে কি বজায় থাকবে? কার লাভ, কার ক্ষতি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শত্রুর শত্রু বন্ধু, রাজনৈতিক ব্যাকরণে হয়তো এই আপ্তবাক্য সবসময় খাটে না। না হলে মল্লিকার্জুন খার্গে কেন নিজের দলেরই প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে দরজা দেখিয়ে দেবেন তৃণমূল নেত্রীর পাশে দাঁড়ানোর জন্য? তবে অধীর রঞ্জন চৌধুরী অবশ্য নিজের জায়গায় অনড়। তিনি তৃণমূলের পক্ষ নিয়ে ধর্মচ্যুত হবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। আর এরই মাঝে খার্গের ছবিতে কালি নতুন মাত্রা যোগ করেছে। এ বাংলায় যে মহিলা আমাদেরকে খতম করেছে তার সঙ্গে আমি দোস্তি করতে পারি না। 1979 সাল জনতা পার্টির কাছে ক্ষমতাচ্যুত ইন্দিরা গান্ধী। ওদিকে সদ্য ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে মার্গারেট থ্যাচার বললেন, আমি ঐক্যমত্যের রাজনীতি করি না, আমি নিজের বিশ্বাসের রাজনীতিতে আস্থা রাখি। ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল প্রসঙ্গে কার্যত সেই বক্তব্যেরই প্রতিধ্বনি এখন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর গলায়। বঙ্গে তৃণমূল সঙ্গ নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের কড়া বার্তা সত্ত্বেও তিনি দমছেন না, বরং তৃণমূল বিরোধিতার সেই চেনা ঝাঁঝ ধরে রেখেছেন পুরো মাত্রায়। আমি কংগ্রেসের একজন কর্মী, আমি কংগ্রেসের একজন দায়িত্বে আছে রাজ্যে, আমার দায়িত্ব পার্টিটাকে বাঁচানো, সেই কাজ তো করতেই হবে আমাকে। আমি ধর্মচ্যুত হতে পারবো না, ধর্মচ্যুত এসেছে, রাজনৈতিক ধর্মচ্যুত হতে পারবো না। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে রুখতে ইন্ডিয়া ঐক্য গড়ে ভোট যুদ্ধে নেমেছে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, সমাজবাদী পার্টির মতো 25টিরও বেশি বিজেপি বিরোধী দল। শুরুতে ঠিক হয়েছিল বিজেপির বিরুদ্ধে 1:1 ফর্মুলায় প্রার্থী দেওয়া হবে। শেষ পর্যন্ত কেরল এবং বাংলায় সেই ফর্মুলা উধাও। এ রাজ্যে 42টি আসনেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কিন্তু এর দায় কার? তৃণমূল দোষ দিচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর বিরোধী। অধীরও পাল্টা বলছেন, এ বাংলায় যারা কংগ্রেসকে ভেঙেছে তাদের হাত কোনো মতেই ধরবেন না। ঠিক এই পরিস্থিতিতে তৃণমূলের পাশে দাঁড়িয়ে নিজের দলের ওয়ার্কিং কমিটির সদস্য লোকসভার দলনেতা অধীর চৌধুরীকে হাইকমান্ড দেখাতে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। ममता जी गठबंधन के साथ है, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। মমতা যদি বলতে পারে দিল্লিতে ইন্ডিয়া
আর এ বাংলায় নো ইন্ডিয়া, তাহলে আমরাও একই কথা বলছি, আমি তো একই কথা বলছি, কে কি বলছে জানি না। গান্ধী পরিবারের আস্থাভাজন অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে খড়গের মন্তব্যের প্রতিক্রিয়া দেখা যায় রবিবার সকালে। প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনের সামনে লাগানো ফেস্টুনে খড়গের ছবিতে লেপে দেওয়া হয় কালি, সঙ্গে লেখা তৃণমূলের দালাল। কংগ্রেস কর্মীরা তারা কিন্তু এই প্রদেশ ভবনের বাইরে গিয়ে ছবিতে মল্লিকার্জুন খড়গের যে ছবিতে কালো কালি লাগিয়ে টিএমসির দালাল লিখে দেওয়া হয়েছিল সেই ছবি পরিষ্কার করার কাজ এই মুহূর্তে করছেন। অধীর রঞ্জন চৌধুরী বিজেপিকে খুশি করতে গিয়ে নিজের দলটাকে রসাতলে পাঠিয়ে বাংলায় কংগ্রেসকে শূন্যে পরিণত করেছেন। যদি লজ্জা থাকে অবিলম্বে এই দায় স্বীকার করে তার রাজ্য কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়া উচিত। কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যায় না। উনি কংগ্রেস ছাড়লেন না কেন? কালকে মল্লিকার্জুন খাড়গের বক্তব্যের পর কেন রিজাইন করলেন না? আর মল্লিকার্জুন খাড়গেই বা অধীর চৌধুরীকে বার করে দিলেন না কেন? এসব তামাশা, এ সমস্ত সুমো রেসলিং পশ্চিমবঙ্গের মানুষ বোঝে। একসময় সিপিএম এর বিরুদ্ধে লড়তেন বাংলার কংগ্রেস কর্মীরা। কালক্রমে সেই সিপিএমই এখন বাংলায় কংগ্রেসের জুটি। উল্টো দিকে ইন্ডিয়া জোটের শরিক হলেও তৃণমূলের সঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সম্পর্ক আদায় কাঁচ করায়। তৃণমূল বিরোধিতার অবস্থানে অনড় থেকে তিনি যখন রাজনীতির ধর্ম থেকে বিচ্যুত না হওয়ার পণ করেছেন, তখন বাংলার সাধারণ কংগ্রেস কর্মীদের একাংশ পড়েছেন ধর্ম সংকটে। অবস্থাটা ওই শ্যাম রাখি না কুল তার মতো। সুপ্রিয় গুহ, সিজার মণ্ডল ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ঘাটালেই যেন যত ঘটনা। ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে কেউ জানে না, আদৌ হবে কিনা সেটাও কেউ জানে না। কিন্তু এরই মধ্যে রাজনীতির ময়দানে দুই তারকার লড়াই, প্রত্যেক দিন বাকযুদ্ধ। আর এবার তাতেই সেই আগুনে ঘি ঢাললেন শুভেন্দু অধিকারী। আবার সেই ডেডলাইন 23 মে তিনি নাকি ঝাঁপি খুলবেন। আচ্ছা, সত্যি সত্যি কি দেবকে বিপাকে ফেলতে পারবেন পোড় খাওয়া পলিটিশিয়ান শুভেন্দু অধিকারী? মাসখানেকের মধ্যেই বাংলায় বর্ষার বর্ষণ শুরু হবে। বৃষ্টি মানেই ঘাটাল ভাসবে। ফের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা হবে। কিন্তু প্ল্যানটা কি প্ল্যানই থেকে যাবে? ঘাটালে ভোট এলেই নেতাদের প্রতিশ্রুতির বন্যা ছোটে, কিন্তু ঘাটাল সেই বন্যাতেই ভাসে। তাদের কথা ভাবার সময় কোথায়? বরং দুর্নীতি আর তাই নিয়ে কাদা ছোড়াছুড়িতেই ঘাটালের রাজনীতি ব্যস্ত। আমি ওদিকে ফাঁকা করে দিয়েছি কাঁথি তমলুক, আর ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরণকে দিয়ে। দেব হিরণ, ঘাটালের দুই তারকার লড়াইয়ে দুর্নীতি তোপ চলছেই। দুদিন আগেই তো ফের ভাইরাল অডিওকে হাতে পেয়ে তৃণমূলের দেবকে তোপ দেখেছিলেন বিজেপির হিরণ। তাতে ঘাটালে জল ঘোলা কম হয়নি। ভোটের আগে এবার কি ঘাটালের রাজনীতিতে সুনামি আনতে চলেছেন বিরোধী দলনেতা? 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবে না। 9টার সময় এক্স হ্যান্ডেল সোশ্যাল মিডিয়া। না, এবারই তো আর প্রথম নয়। তোলাবাজি থেকে কাটমানি চিত্রনাট্যের ডাকাবুকো প্রধান সাহেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো বারবার করেছেন হিরণরা। সাংসদ হিসাবে আমি প্রত্যেক মাসে মাইনে নেব। সাংসদ হিসাবে আমি এখানে যা কাজ হবে তার থেকে কাটমানি নেব। গরুচোর এনামুল হকের কাছ থেকেও কাটমানি নেব, নিয়ে আমি সিনেমা করব। আর গার্লফ্রেন্ডকে নিয়ে কোথায় যাব? মালদ্বীপে ঘুরতে যাব। তুমি চোর কি না সবচেয়ে আগে তুমি জানবে। মানে আমি যদি চুরি করি সবচেয়ে আগে জানবো তো আমি। আমার মনে হয় না আমি কারো 1 টাকা নিয়েছি। বিরোধীরা যেমন অভিযোগ করেছেন, তেমনি গরু পাচার মামলায় বারবার ইডি সিবিআই এর নোটিশে ছুটেছেন দেব। এই তো 21শে ফেব্রুয়ারি ইডির তলবে দিল্লি পৌঁছেছিলেন তারকা প্রার্থী। যতবার ডাকবে ততবার আসবে এবং যত রকম ভাবে সহযোগিতা লাগবে সেভাবে করবে। আমি তো হাসুমকে গেছি, হাসুমকে ফিরেছি, আর কি চাই? তো কেন ইডি কি অন্য লোককে না ডেকে তোমাকে আপনাকে ডেকেছে কেন? ডাল মে কুছ কালা হয় তো? ডাল মে কুছ কালা হয় কিনা জানা নেই, কিন্তু দুর্নীতির ক্যানভাসে নায়কের নাম থাকলে কি রাজনীতির চিত্রনাট্য হিট হয়? শুভেন্দুর হুঁশিয়ারি আর দেবের জবাব। শুধু আমি না, বাংলা দেখো এটা ভোটে জেতা রাজনীতি, চমকানো ধমকানো রাজনীতি, এবং আমি এটাতে ঊর্ধ্বে হয়ে গেছি। মানে আর এইসবের মধ্যে মাথা ঘামাতে পারছি না, আর এইসবের মধ্যে টাইম নষ্ট করতে পারছি না। বিরোধী শিবিরের চিত্রনাট্য ফ্লপ করতেই কি নায়কের এই টনিক? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোটের আগে দরজায় দরজায় গিয়ে প্রতিশ্রুতি, আর ভোটের পরে এখনো অবধি সব দফা ভোট শেষ হয়নি।
কিন্তু মালদায় তার আগেই চেনা ছবিতে, চেনা রাস্তায় সেখানকার নেতারা। ভোট যেই শেষ হয়েছে মালদায়, তারপরেই সেখানে খাবার বন্ধ, বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। মহাবিপাকে রতুয়ার ভাঙন পীড়িত, আগুনের সর্বস্ব খোয়ানো মানুষগুলো। ভোট এলেই নেতা নেত্রীদের জোর হাত, বিনয়ী আচরণ, গরিবের চৌকাঠে চরণ, বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় এভাবেই প্রচার। আর ভোট মিটলেই জনতা অভিযোগ করে কাজ ফুরলেই পাচি। এই অভিযোগ যে কত বড় সত্যি তার হাতে গরম প্রমাণ মিলল মালদার রতুয়ায়। মে মাসের 1 তারিখ মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর বাঁধ লাগোয়া বস্তিতে আগুন লাগে। ও এখন তো আবার বস্তি বলা চলে না, বলতে হয় উত্তরণ। তাহলে উত্তরণই বলা যাক। বলরামপুর বাঁধ উত্তরণের শতাধিক পরিবার কয়েক ঘন্টার মধ্যে সর্বশান্ত হয়ে যায়। তখনও মালদা উত্তরে ভোট হয়নি, তাই মানুষগুলোর মূল্য ছিল, প্রশাসন ছুটে গিয়েছিল, ত্রাণ ছিল, পুনর্বাসনের আশ্বাস ছিল, অস্থায়ী বিদ্যুৎ সংযোগ তাও ছিল। আর ভোট মেটার পর সর্বহারা মানুষগুলোর কাছে আতশ কাজ নেই। না হলে প্রশাসনকে খোঁজার চেষ্টা করা যেত, কিন্তু মুশকিল হচ্ছে ওদের কাছে আতশ কাজ নেই, অনুবীক্ষণ যন্ত্রও নেই। প্রশাসন অথবা রাজনৈতিক দলের নেতা কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষগুলোরই খোঁজ নেই। আর সে মানুষের প্রতিশ্রুতি তা কি আর থাকে? এমএলএ নেতারা এসেছিল, আপনার ওই যে প্রধানরাও এসেছিল, এসে বলেছে যে আমরা কোনো সহযোগিতা করব, কিন্তু খাবার দিয়েছিল, তিরপালও দিয়েছে, আমাদের এই যে লাইটও দিয়েছিল, কিন্তু ইলেকশনের পর থেকে তারপর খাওয়া দাওয়া বন্ধ আছে, এবার লাইটটাও কেটে দেওয়া হয়েছে। ভোট তো কোনো রকমে দিয়ে এসেছি, আমাদের কোনো হয়নি, ভোটার লিস্টে নাম ছিল, আমি ওই হিসাবে ভোট দিয়ে এসেছি। রাজনীতির দাতারা ভোটটা বুঝে নিয়েছেন, তারপর বিদ্যুৎ সংযোগ কেটে নেওয়া হয়েছে। ভাগ্য ভালো মাথার ওপর ত্রিপলটা নিয়ে কোনো দাদা টানাটানি করেননি, ওটাই বাঁচোয়া। ভোটের আগে প্রশাসনের তরফে যেটুকু চাল ডাল দেওয়া হয়েছিল আপাতত তাই চলছে। যাদের সেটাও দিয়ে গেছে তারা এলাকাবাসীর করুণায় বসে রয়েছেন এইভাবে। এর আগে জঞ্জালি টোলায় এদের বাড়ি ছিল, গঙ্গার ভাঙনে ভিটেহারা হয়েছিলেন, অস্থায়ীভাবে থাকছিলেন বাঁধের ধারে, সেখানেও আগুনের গ্রাসে সর্বস্ব গেছে। তার মানে একবার উদ্বাস্তু করেছে জল, আরেকবার উদ্বাস্তু করেছে আগুন। যাদের ভোটার তালিকায় নাম রয়েছে, ভোটাধিকার রয়েছে, যারা ভোট দিয়েছেন তারা তো নাগরিক, সংবিধান অনুযায়ী খাদ্য সুরক্ষা তাদের প্রাপ্য। তাদের মাথার ওপর ছাদের যোগান দেওয়াটা তাদেরই ভোটে নির্বাচিত সরকারের কর্তব্য। সরকার ভোটটা বুঝে নিচ্ছে আর ভোটের পরদিনই বিদ্যুৎ সংযোগ কেটে দিচ্ছে। ভোটবঙ্গে এ কেমন রঙ্গ? মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্য, TV9 বাংলা। 1 জুন লোকসভার শেষ দফা ভোট, আর সেখানে যাদবপুর লোকসভা আসনে 1 জুনই ভোট রয়েছে। আর যাদবপুর লোকসভা আসনের মধ্যে ভাঙড়ের দিকে সবার নজর। কেন হবে না? কারণ যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট নির্ণায়কের ভূমিকা নেয় এই ভাঙড়। নজর রয়েছে কলকাতা পুলিশের, কারণ গত পঞ্চায়েত ভোটের রক্তাক্ত পরিস্থিতি দেখেছি ভাঙড়ে। আর তারপর কলকাতা পুলিশ সেখানকার আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছে। আর সেই দায়িত্ব নেওয়ার পর ভাঙড়ে প্রথমবার ভোট হচ্ছে, তাও আবার লোকসভার ভোট। সেই বিষয়টাতে কি পাশ করতে পারবে কলকাতা পুলিশ? সেদিকেই প্রত্যেকের নজর। একুশের বিধানসভা নির্বাচন হোক কিংবা হালের পঞ্চায়েত নির্বাচন, ভোট মানেই রক্তাক্ত ভাঙড়কে দেখে বারবার আঁতকে উঠেছে গোটা বাংলা। মনোনয়ন থেকে ভোট গ্রহণ, পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে মুড়ি মুড়কির মতো বোমাবাজি থেকে বন্দুক নিয়ে দাপাদাপি, মারামারি বাদ যায়নি কিছুই। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশে সেই ভাঙড়েই চলে আসে কলকাতা পুলিশের আওতায়। নয়া ডিভিশন ভাঙড়ে তড়িঘড়ি থানা তৈরি থেকে পুলিশ মোতায়েন, সবই করেছে লালবাজার। 1 জুন যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট, এই কেন্দ্রের আওতায় রয়েছে ভাঙড়। লোকসভা ভোটকে সামনে রেখে ভাঙড়ে বাড়তি নজর দিয়েছে লালবাজার। এবার কি তাহলে রক্তহীন ভোট দেখবে ভাঙড়বাসী? লালবাজার কমিশনের কাছে ফুল মার্কস পেতে শহরে যত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে তার থেকে বেশি বোম উদ্ধার করেছে ভাঙড়ে। ভাঙড় সবসময় কিন্তু ক্রাইম প্রোন এলাকা। 2024-এর যে লোকসভা ইলেকশন, এটা কলকাতা পুলিশের জন্য বেসিক্যালি একটা চ্যালেঞ্জ। এক্সপ্লোসিভস, বম্বস, আর্মস এগুলো প্রচুর পরিমাণে রয়েছে। ইনডিসক্রিমিনেট পলিটিক্যাল পার্টি না দেখে যারাই ক্রাইম করবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে।
কলকাতা পুলিশের আওতায় এলেও গত কয়েক মাসে বারবার তপ্ত হয়েছে ভাঙড়। আবার কলকাতা পুলিশের হাতেই গ্রেপ্তার হয়েছে তৃণমূলের তাজা নেতা আরাবুল ইসলাম। ভোট যত এগিয়ে আসছে পাল্লা দিয়ে রাজনীতির পারদ ভাঙড়কে কেন্দ্র করে চড়ছে। বিরোধীরা তাই বলছে, আর এই অল্প কদিনের অভিজ্ঞতায় পুলিশি সক্রিয়তার সবচেয়ে খুব ইতিবাচক প্রমাণ আমি পেয়েছি তা না। পুলিশকে ঠিক করতে হবে তারা তৃণমূলের জুতোর তলায় উর্দি দিয়ে দেবে নাকি তারা উর্দির সম্মান বজায় রাখবে। তৃণমূল বেশি দিন থাকবে না। পুলিশের অনেক অফিসারের রিটায়ারমেন্ট অনেক দিন অবধি বাকি আছে। কাজ করতে হবে, সেটা মাথায় রেখে সবাই কাজ করবে। নির্বাচন কমিশন চলে গেলে আবার বোমার আখড়া, বন্দুকের আখড়া হবে, কারণ টিএমসির নেতা এমএলএ ওখানে এই সময় বোমা বন্দুক নিয়ে এসে উৎপাত করছে। ওখানকার সাধারণ মানুষ যেহেতু টিএমসির বিরুদ্ধে ভোট দিয়েছে তাদেরকে বাঁচতেই দেবে না। কী ধরনের রাজনীতি এটা? আমার মনে হয় এবার লোকসভাতেও তারা পেয়ে যাবেন নমুনা। যদিও শাসক দলের পাল্টা কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয়। আজকে ভাঙড়ে যে দলটা একটা বিধায়ক আছে সেই দলটা বিজেপির অর্থে মদতপুষ্ট। তারা অশান্তি করে বিশৃঙ্খলা করে মানুষকে ভোটদান থেকে বিরত করতে চায়। আর কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষ এবং তৎপর। আশা করব নির্বাচন কমিশনের সাথে সব রকম সহযোগিতা করে তারা অবাধ শান্তিপূর্ণ ভোট করবে। আইএসএফ কোনো কাউর থেকে টাকা নিয়ে মারামারি, ভোট লুট করা, ভোট কেনা এই সমস্ত রাজনীতি করতে আসেনি। আইএসএফ একটা শান্তিপূর্ণ রাজনীতি করতে এসেছে। অবাধ শান্তিপূর্ণ ভোটের জন্য জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে নির্বাচন কমিশন। তাই তো বাংলার রাস্তায় রেকর্ড কেন্দ্রীয় বাহিনীর বুটের আওয়াজ। কমিশনের আওতায় কাজ করছে পুলিশও। ভাঙড়ের ভোট ছবি বদলাতে তাই বিশেষজ্ঞরা বলছেন, এখানে একটাই শুধু কথা, মেরুদণ্ড সিধে করে কাজ করতে হবে। অফিসার ইনচার্জ কিংবা অ্যাডিশনাল ওসি কিংবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার কিংবা অন্যান্য যারা রয়েছেন তাদের প্রত্যেকে টোয়ে থাকতে হবে অন্তত 4 তারিখ। বোমাগুলি উদ্ধার তো হবে, অভিযান ধরপাকড়ও চলবে, কিন্তু ভোটের দিন কি ভাঙড়ের ছবি বদলাবে? শান্তিপূর্ণ ভোট হবে? শুধুমাত্র রাজনৈতিক দলগুলো নয়, 1 জুন ভাঙড়ে কঠিন পরীক্ষার সামনাসামনি হবে কলকাতা পুলিশও। ক্যামেরায় সুদেব ও দেবব্রতর সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। এবার একটু জাতীয় রাজনীতির দিকে নজর দিই। আচ্ছা, ইন্ডিয়া ঐক্যকে কি অরবিন্দ কেজরিওয়াল বেকায়দায় ফেললেন? একথা বলছি তার কারণ কর্ণাটকের জেডিএস প্রার্থী রেভান্নার কীর্তিকলাপ নিয়ে তারা প্রধানমন্ত্রীর জবাবদিহি চাইছিলেন। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে সাংসদ স্বাতি মালিওয়ালের ওপর যা ঘটনা ঘটল, তারপর স্বয়ং অরবিন্দ কেজরিওয়াল কেন স্পিকটি নট মুখে কুলু পেটেছেন। অন্যদিকে সরব বিজেপি। আর খুব কম সময়ের ব্যবধানে তাদের এই দুই অবস্থান নিয়ে কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়েছে। তার কারণে এই ঘটনার পর সাংবাদিক সম্মেলন করে সঞ্জয় সিং বলেছিলেন যা হয়েছে তা গুরুতর অপরাধ। কিন্তু আপ সরকারের মন্ত্রী আতিশি তিনি কি বলছেন? তিনি বলছেন সাজানো ঘটনা। আসুন একটু দেখি। मैं हैरान हूं कि कोई आदमी इतना बड़ा हैवान कैसे हो सकता है। जेडीएस और बीजेपी का एमपी कैंडिडेट कर्नाटका से प्रज्वल रेवन्ना, जो कि पूर्व प्रधानमंत्री एचडी देवगौड़ा का पोता भी है, उसकी 3000 सेक्स वीडियो सोशल मीडिया पर वायरल हो रही हैं। बताया जा रहा है कि इनमें से कई लड़कियां उसके घर में काम करती थीं, कई पार्टी वर्कर्स थीं और कई तो गवर्नमेंट एम्प्लॉइज भी थीं। কর্ণাটকের হাসানের এনডিএ প্রার্থী প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারি ফাঁসের পর এই বয়ান দিয়েছিলেন রাজ্যসভার আপ সাংসদ স্বাতি মালিওয়াল। দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন তিনি কি দুঃস্বপ্নেও ভেবেছিলেন একদিন তাঁকেও একই অভিযোগ করতে হবে? স্বাতি মালিওয়াল একসময় নারী নিগ্রহের প্রতিবাদে সোচ্চার হতেন, তদন্ত করতেন। এখন তাঁর নিগ্রহের তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। 13ই মে কেজরিওয়ালের বাসভবনে যান স্বাতি মালিওয়াল। অভিযোগ, কেজরির বাসভবনে স্বাতিকে হেনস্থা করা হয়। অভিযোগ, কেজরির সহযোগী বিভব কুমার হেনস্থা করেন। স্বাতি মালিওয়াল দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ সামনে আসতেই দেশজুড়ে তোলপাড় পড়ে যায়। কেজরিওয়ালের উপস্থিতিতে তাঁর বাসভবনে তাঁরই দলের মহিলা সাংসদের শারীরিক নিগ্রহ। আপ প্রধানের পক্ষে এই অভিযোগ চরম অস্বস্তিকর। একের পর এক সাংবাদিক বৈঠকে এ নিয়ে মিডিয়ার প্রশ্ন এড়িয়ে যান কেজরিওয়াল। अरविंद जी, स्वाति मालीवाल के मामले में अभी तक आप कुछ बोले नहीं है। आप जो थी आपके साथ में स्वाति मालीवाल के मामले में अभी तक, अरे उससे ज्यादा जरूरी और चीजें भी हैं। আর এক আপ সাংসদ সঞ্জয় সিং দলের তরফে সাংবাদিক বৈঠকে স্বাতি মালিওয়ালের নিগ্রহের প্রাথমিক সত্যতা স্বীকার করেন, উপযুক্ত পদক্ষেপের প্রতিশ্রুতিও দেন। एक बहुत ही निंदनीय घटना घटित हुई जिसके बारे में आप सबको बताना चाहता हूं। कल सुबह अरविंद केजरीवाल जी के आवास पर
स्वाति मालीवाल जी मिलने के लिए पहुंची थी। विभव कुमार जी वहां पे आते हैं और उन्होंने स्वाति मालीवाल जी के साथ बहुत बदतमीजी की, अभद्रता की। इस पूरे मामले की जानकारी 112 नंबर पे कॉल करके स्वाति मालीवाल जी ने पुलिस को दी। इस घटना की जितनी निंदा की जाए कम है। अरविंद केजरीवाल जी ने पूरी घटना को संज्ञान में लिया है और इस पूरे मामले में सख्त कार्रवाई करने को कहा है। ইতিমধ্যে স্বাতি মালিওয়ালের বাড়ি গিয়ে তার বক্তব্য রেকর্ড করে দিল্লি পুলিশ। ম্যাজিস্ট্রেটের সামনে স্বাতির বয়ান রেকর্ড হয়। স্বাতিকে নিয়ে কেজরিওয়ালের বাসভবনে গিয়ে ঘটনার পুনর্নির্মাণও করা হয়। স্বাতির মেডিকেল টেস্ট হয়। তারপরই কেজরিওয়ালের সহযোগী বিভব কুমারকে গ্রেফতার করে পুলিশ। তার পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। কিন্তু এরপরেই আম আদমি পার্টির ইউটার্ন। ঘটনার দিন কেজরিওয়ালের বাড়ির সিসিটিভি ফুটেজ প্রকাশ করে আপের দাবি স্বাতি মালিওয়ালকে হেনস্থায়ী করা হয়নি, তাঁকে সসম্মানে কেজরিওয়ালের বাসভবনের বাইরে বের করে দেওয়া হয়েছিল। যদিও স্বাতি ঘনিষ্ঠদের দাবি ইচ্ছাকৃতভাবে সিসিটিভি ফুটেজ এডিট করে ছাড়া হয়েছে। দিল্লি পুলিশও আদালতে জানিয়েছে স্বাতি যে স্থান, কাল ও পাত্রের বর্ণনা তাঁদের সামনে করেছেন ঠিক সেই সিসিটিভি ফুটেজটা এখনো হাতে আসেনি। এদিকে আতিশি মার্লেনাকে দিয়ে আম আদমি পার্টি বলাতে শুরু করেছে स्वातिर अभियोग साजानो। देखिए, ये पूरा स्वाति मालीवाल जी वाला किस्सा एक षड्यंत्र है जो भारतीय जनता पार्टी ने रचा है। स्वाति मालीवाल जी का जो एसीबी में केस चल रहा है उसको इस्तेमाल करके स्वाति मालीवाल जी को इस पूरे षड्यंत्र का चेहरा बनाया गया होगा। उनका इलीगल रिक्रूटमेंट वाला केस, उसमें चार्जशीट भी हो गई है, अब वो कन्विक्शन के पास पहुंच रहा है। सहयोगी विभव कुमारेर ग्रेफ्तारीके एजेंसिर हेनस्तार संगे एक पंक्तिते बसिए राजनैतिक लड़ाइये नेमेছেন अरविंद केजरीवाल। आप लोग देख रहे हो कि किस तरह से आम आदमी पार्टी के पीछे पड़ गए हैं। एक के बाद एक ये हमारे नेताओं को जेल में डालते जा रहे हैं। इन्होंने मेरे को जेल में डाल दिया, मनीष सिसोदिया को जेल में डाल दिया, सत्येंद्र जैन को जेल में डाल दिया, संजय सिंह को जेल में डाल दिया, आज मेरे पीए को जेल में डाल दिया। कल मैं 12 बजे अपने सभी बड़े नेताओं के साथ, एमएलएज, एमपीज सबके साथ 12 बजे बीजेपी हेडक्वार्टर आ रहा हूँ। जिसको आप जेल में डालना चाहते हो आप जेल में डालो, एक साथ जेल में डालो। रविवार बीजेपी ऑफिस अभियाনের ডাক দেয় आम आदमी पार्टी। এই অভিযানকে কটাক্ষ করে स्वाति मालीवाल সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, অভিযোগ করেন এক অভিযুক্তের সমর্থনে রাস্তায় নামছে তার দল। स्वाति জটে এভাবে জড়িয়ে যেতে হবে তা কি কেজরিওয়াল কখনো ভেবেছিলেন? किसी भी व्यक्ति को, चाहे वो मंत्री हो या मंत्री का सांत्री हो, ये अधिकार तो नहीं है कोई महिला पे अत्याचार करे, कोई महिला पे अन्याय बर्ताव करे, चाहे वो महिला एमपी ना भी रहे, एमएलए ना भी रहे, महिला तो महिला होते हैं। রাজনীতির স্বাভাবিক নিয়মেই स्वाति মালিওয়ালের নিগ্রহের অভিযোগ বিজেপির রাজনৈতিক হাতিয়ার হয়ে গিয়েছে। केजरीवाल जी घर में मौजूद था और केजरीवाल जी का मौजूदगी में उनको मारपीट किया गया है। तो मेरा दिल्ली पुलिस को रिक्वेस्ट होगा कि इस मुकदमा आप विभव कुमार में ही मत रखिए, केजरीवाल का उसमें क्या रोल था उसका ऊपर भी इंक्वायरी करना चाहिए। उन्हीं के घर में उन्हीं की महिला की सांसद के साथ कितना बड़ा दुर्व्यवहार हुआ और ये लोग देश चलाने का दावा करना चाहते हैं। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে দিল্লিতে বিজেপিকে ধাক্কা দেওয়ার আশা করছিল আপ। स्वाति মালিওয়ালের অভিযোগ সেই পরিকল্পনায় পাল্টা ধাক্কা দিল না তো। টিভি9 বাংলা। সুন্দরবনের গভীর জঙ্গলে চোরাগোপ্তা হামলা লেগেই থাকে। চোরা শিকারীদের মৃত্যুর খবরও পাই আমরা, কিন্তু কোনো বনকর্মীর খুন? হ্যাঁ, সুন্দরবনের ইতিহাসে এমনই এক ঘটনা ঘটে গেল শনিবার রাতে। চোরা শিকারীদের ঠেকাতে গিয়ে এক বনকর্মীর খুন হয়ে গেল এবং 4 জন তারা পালিয়ে প্রাণ বাঁচালেন। বলা যেতে পারে নদীতে ঝাঁপ দিয়ে তারা প্রাণ বাঁচালেন নিজেদের। ভেবে দেখুন কি অবস্থা। জল জঙ্গলে ঘেরা সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের বাদাবন। ইউনেস্কোর হেরিটেজ সেই সুন্দরবনেই আজ রক্তের দাগ। সুন্দরবনের জঙ্গল প্রাণীদের জীবন রক্ষায় প্রাণ গেল খোদ বনকর্মী।
পর্দার প্রলয়ে যেন ফিরে এলো বাস্তবের সুন্দরবনে। চোরা শিকারীদের হামলায় খুন হয়ে গেলেন বনকর্মী। অবসরের দোরগোড়ায় এসে বেঘরে প্রাণ হারালেন সরকারি কর্মচারী। ঠিক কি ঘটেছিল অভিশপ্ত শনিবারের রাতে? জঙ্গল সংলগ্ন নদীতে বোটে টহল দিচ্ছিলেন বনকর্মী অমলেন্দু হালদার। সঙ্গে ছিলেন আরও 3 জন বনকর্মী ও বোটের 2 কর্মী। সুন্দরবনের বিদ্যা রেঞ্জের নেতাধোপানি ক্যাম্প এলাকায় টহল দেওয়ার সময় তারা একদল হরিণ শিকারীর মুখোমুখি হয়ে পড়েন। বনকর্মীদের দেখেই চোরা শিকারীরা গুলি চালাতে শুরু করে। মৃত্যু হয় বন দপ্তরের কর্মী অমলেন্দু দাসের। তার মাথায় কুড়ুলের আঘাতের চিহ্নও মিলেছে। গুলি করার পর তাকে কোপানো হয় বলে মনে করা হচ্ছে। ঘটনা যখন ওই রকম হচ্ছে তখন ওই বোটে থাকা 4 জন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। দেখুন, এইটা নিয়ে আমাদের তদন্ত শুরু হয়েছে যে কিভাবে কি হয়েছে। সত্যিই খুব মর্মান্তিক ঘটনা, কারণ আমার পরিবারের একজন সদস্য এইভাবে চলে যাওয়াটাকে মেনে নিতে পারছি না এবং আমরা দপ্তরের পক্ষ থেকে একটা তদন্ত করা হচ্ছে যে কিভাবে কি ঘটনাটা ঘটেছে। ইউনেস্কোর হেরিটেজ সুন্দরবনে কোনো বনকর্মী খুনের ঘটনা বেনজির। বিষয়টি ঘিরে তপ্ত রাজনীতি। কি শুরু হয়েছে? ডুয়ার্সের সমস্ত জঙ্গলের কাঠ, বিভিন্ন জায়গায় অর্কিড, সমস্ত লুট হচ্ছে, চুরি হচ্ছে। এবার বনশিকারীরা আক্রমণ করছে বনকর্মীদের, সরকারি অফিসারদের। কারণ বুঝতে ভুল হয়ে গেছিল, ওর মধ্যেও তৃণমূল আছে। এটা বাংলাদেশের বর্ডার, কেন সুন্দরবনের বেশিরভাগটাই বাংলাদেশে রয়েছে, কিছুটা ভারতবর্ষে রয়েছে। সেই বর্ডারে পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের নয়, বর্ডার সিকিউরিটি ফোর্সের। সেটা কিন্তু অমিত শাহ নেতৃত্বাধীন সংস্থা। সুতরাং যদি সেখানে কোনো বাইরে থেকে দুষ্কৃতীরা এসে কোনো অন্যায় করে বা কোনো কিছু হয়ে থাকে, তার দায় বিএসএফকে নিতে। প্রায়শই বাংলাদেশ থেকে চোরা শিকারীরা সুন্দরবনের এই কোর এলাকায় চলে আসে। চোরাগোপ্তা হামলাও চালায়। নেতাধোপানি ক্যাম্প থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব বেশি নয়। ঘটনার সঙ্গে বাংলাদেশি জলদস্যু নাকি অন্য কেউ জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর সুন্দরবনের এই কোর এলাকার জঙ্গলের নিরাপত্তা নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা।